স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে 314 মেগাওয়াট বিদ্যুৎ। রোববার নতুন 4টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4টি বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও একটি উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন এবং বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন তিনি। আজ আমরা আলোচনা করব বিদ্যুৎ উৎপাদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। জনাব শামসুল আলম এবং জনাব ইজাজ হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি। জনাব হোসেন, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে চাই। প্রধানমন্ত্রী গতকাল 4টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন, এর ফলে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো। এই যে যুক্ত হচ্ছে, কিন্তু এইগুলো অধিকাংশই হচ্ছে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে একটা জিনিস হচ্ছে যে বিদ্যুতের অ্যাভারেজ প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা একটা সময় ছিল পাওয়ার ইউনিট 2.5 টাকার মতো, সেটা এখন প্রায় 6.5 টাকার মতো এসেছে। এর ফলে আসলে ইকোনমিতে এক ধরনের কি নেতিবাচক কোনো ইম্প্যাক্ট থাকার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, তবে সরকারের জন্য ভালো খবর যেটা হচ্ছে যে এই মুহূর্তে তেলের দাম কমে গেছে। তো এটা একটা আমাদের দেশের জন্য কিংবা সরকারের জন্য একটা ভালো খবর। কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী কিংবা মধ্যমেয়াদী বিশ্লেষণ করি, তাতে আমরা দেখব যে এটা অত্যন্ত ক্ষতিকর। এবং এই মুহূর্তে যদি আমাদের তেলের দাম বেশি থাকতো তাহলে তো ইম্প্যাক্টটা আরো বেশি হতো এবং সরকারকে বেশ হিমশিম খেতে হতো। তাহলে এই মুহূর্তে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের গ্রিডে বৃদ্ধি করা আমি মনে করি একটা ব্যর্থতার পরিচয়। এবং ব্যর্থতার পরিচয়টা কোথায় মানে প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে সরকার বলেছিল যে আগের পুরাতন যেগুলো আছে সেগুলোকেই রিটায়ার করিয়ে দেবে, সেটা না করে নতুন সংযোজন করা হচ্ছে। যে সময় এই সরকার ক্ষমতা নেয় তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন একেবারেই কম ছিল, 3,500 মেগাওয়াটের মতো ছিল অ্যাভারেজ। তাই যদি হয়, এখন বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, কিন্তু লং টার্ম প্ল্যানের অভাব আপনি সেটা দেখছেন? সেটাই অবশ্যই লং টার্ম তো অভাব আছেই, বাট মিডল টার্ম যেটা মধ্যমেয়াদী যেই সলিউশনটা হওয়ার কথা ছিল সেটাও তারা করতে পারেনি। মধ্যমেয়াদী সলিউশনের মধ্যে আমি যেটা দেখি সেটা মূলত 3টা জিনিস। একটা হচ্ছে যে মোর এফিশিয়েন্ট করা সিস্টেমকে, মানে যেসব অদক্ষ পাওয়ার প্ল্যান্ট ছিল সেগুলার অ্যাটলিস্ট 50-60% রিটায়ার করে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি সেগুলাও কিন্তু চালু আছে, সেগুলো থেকেও বিদ্যুৎ প্রস্তুত হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের একটা এক্সপেকটেশন ছিল, সরকারের তো অলরেডি 6.5 বছর হয়ে গেছে, অ্যাটলিস্ট 500 মেগাওয়াট হলেও যেভাবে করুক ডোমেস্টিক কোল, নিজস্ব কয়লা কিংবা আমদানিকৃত কয়লায় আমরা একটা দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, আরেকটা আমরা দেখতে চেয়েছিলাম যে আরো কিছু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট বড় আকারের। সেটা আসলে এখানে দেখতে পাচ্ছি 4টা দিয়ে 318, আমরা দেখতে চাই একটা দিয়েই 400। আচ্ছা, ধন্যবাদ জনাব এজাজ হোসেন। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর শামসুল আলম, আপনাকে জানতে চাচ্ছি, একটা সময় বলা হয়েছিল যে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট কথা হবে, যেটা ডক্টর হোসেন বলছিলেন যে একটা বিদ্যুৎ কেন্দ্রে অন্তত 500 মেগাওয়াট হতে পারে বা 1000 হতে পারে। এই জাতীয় বড় বড় কেন্দ্র আসলে আমরা স্থাপন করতে আসলে পারিনি। আমরা যেটা করেছি ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি, এবং যার ফলে কেন এই বেজ লোড প্ল্যান্ট আসলে হলো না? আমরা বিদ্যুৎ সংকট বা জ্বালানি সংকট বা বিদ্যুৎ খাতের সংকটের ব্যাপারে একটা কথা প্রায়ই বলে থাকি, যে প্রাথমিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সংকট। আসলে আমার বিবেচনায় বা আমার অভিজ্ঞতা বলে যে এই খাত পলিসি সংকটে আছে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আপনার মনে আছে যে 2006 সালে 5 সালে সেই সময়ে দীর্ঘদিন ধরে বলে 5 বছর 7 বছর ধরে কোনো বিদ্যুৎ উৎপাদনে যায়নি। তারপরে হঠাৎ করে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ব্যাপারে স্মল পাওয়ার প্ল্যান্টে এসএসপি বলা হতো, সেই আইপিপি ছিল এসপিপি হলো। অর্থাৎ আইপিপি হচ্ছে আপনি যে কথা বললেন যে বেজ লোড পাওয়ার প্ল্যান্টগুলো বেসরকারি খাতে এবং বিদেশি বিনিয়োগে প্রথমের দিকে বেশ কয়েকটা পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল এবং তারা উৎপাদন ব্যয় অনেক ক্ষেত্রেই কম ছিল। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট আসলো, গ্যাস বেসড হলো, কিন্তু তারপরে সেখান থেকে আমরা সরে গেলাম। সরে যে আমরা ডিসিশন নিতে বা মাস্টার প্ল্যান অনুযায়ী পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান, বিদ্যুৎ খাত উন্নয়ন মহাপরিকল্পনা যেটা ছিল 2006, তার আগেও ছিল, তারপরে আমরা আপ টু ডেট করেছি, ওই অনুযায়ী কিন্তু আমরা বিদ্যুৎ খাত তৈরি করিনি। আমাদের পরিকল্পনায় ভুল ছিল,
নাকি আমাদের বিবেচনায় ভুল ছিল, নাকি আমাদের পলিসিতে ভুল ছিল, এসব দিকে আমরা ধার ধারিনি। সবসময় কন্টিনজেন্সি এবং আরবিট্রারিলি এইসব অ্যাডহক ভিত্তিতে আমরা আয়োজন করে চলেছি। 2007 থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই সেটা শুরু হলো, এবং আমরা চাইলাম যে আমরা পলিসির কথা বলিনি, আমরা পরিকল্পনা অনুযায়ী চলবো, চলতে পারবো বা চলতে চাচ্ছি, যে কথাটা এজাজ সাহেবের কথার মধ্যে কিছুটা রিফ্লেক্ট হয়েছে। কিন্তু আমরা এখনো চলছি বা চলতে পারছি, এই বিদ্যুৎ উৎপাদন যে আমরা উদ্বোধন করলাম তা থেকেও প্রমাণ করে না যে আমরা ওই ধারাবাহিকতায় চলতে পেরেছি। এই একটা বিষয়। আমি যেটা বললাম যে পলিসি সংকটের বিষয়টি হচ্ছে যে আপনার প্রথমতই ওই সময়ে আমরা প্রথম 30টা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে এই ব্যাপারে আমরা কিন্তু বিজ্ঞপ্তি করে দিয়েছিলাম সেই সময়, আপনাদের খেয়াল আছে কিনা। তারপরে দেখা গেল যে কে পাবে, ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র দেশি উদ্যোক্তারা পাবে, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র যেসব টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছিল তাতে বিদেশি উদ্যোক্তারা পাবে, প্রাইভেট খাতে হবে। তখন বড় বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা সরে গেলাম, ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র দেশি উদ্যোক্তাদের তৈরি করলাম। কিন্তু তারা কে পাবে, আপনার যে বিডিং প্রসিডিওর, প্রতিযোগিতা দরপত্রে সেই সমস্ত জায়গাতে আমাদের অস্বচ্ছতার আশ্রয় নিয়ে যারা বিদ্যুৎ খাতে কাজ করেনি এরকম মানুষজনকে আমরা বিদ্যুৎ প্ল্যান্ট দেওয়ার কৌশল আবিষ্কার করা শুরু করলাম। তারপরে ফেল করলাম, রেন্টাল আনলাম, রেন্টালের পরে সেই জিনিসটা মহামারী আকারে ওইভাবে বিদ্যুৎ খাত উন্নয়নের পথে আমরা ধাবিত হলাম। ধন্যবাদ যে কারণে ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। আমি একদম ফিরে আসবো। ডক্টর হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই সময় আপনারা দেখতে যাচ্ছেন কোল বেস কিছু পাওয়ার প্ল্যান্টের কথা, বড় বড় কথা বলছেন। আমরা জানি প্রাইভেট সেক্টর বেশ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল প্রায় 3-4 বছর আগের কথা, এবং যেখানে বলা হচ্ছিল যে তারা একটা গ্রুপকে বলা হয়েছিল তারা অন্তত 2000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, কোল বেসড বলা হয়েছিল। কিন্তু তারা এখন পর্যন্ত ফাইন্যান্স জোগাড় করতে পারেনি এই প্রতিষ্ঠানগুলো। কারণটা কি, কেন ফাইন্যান্স তারা আনতে পারছে না? আমি একদম স্পেসিফিক্যালি বলি যে ওরায়ন গ্রুপ যেটা আছে, ওরা একটা কন্ট্রাক্ট পেয়েছিল, ওটা বড় ছিল না, ওটা একটা ছোট ছিল। আচ্ছা, আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা যদি আমদানিকৃত কয়লার উপরে ছোট আকারেও যদি একটা হয়, তাহলে আমরা কি সমস্যা হতে পারে আমদানিকৃত কয়লা দিয়ে সেগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা। ওই যে টেন্ডার হয়েছিল তখন, এই যেটা এই ওরায়ন কোম্পানি জিতেছিল প্রায় 3 বছর আগের কথা। হ্যাঁ, তারা অত্যন্ত লো একটা বিড করেছিল টেন্ডার। আপনি তো জানেন টেন্ডারের, সরকারি টেন্ডারে কি হয়, যারা নিম্ন ইয়েতে দেয়, বিড দেয়, তারাই পায়। তো তারা পেয়ে গেল, এবং আমরা সবাই যারা অ্যানালিস্ট ছিলাম আমরা তখন বলেছিলাম যে এই পাওয়ার প্ল্যান্ট কখনো হবে না। এটা কি কারণে তারা করেছিল, কি উদ্দেশ্যে করেছিল, দখল করে রাখার জন্য করেছিল, তারা করেছিল, এবং ঠিকই দেখা গেল ওরা কোনো রকমের অগ্রসর হতে পারলো না। তাহলে আপনি যদি বিড এমন ভাবে বিড করেন যাতে এই যে ফাইন্যান্সের কথাটা বললেন, যে কেউ এটাতে ফিল করবে না, ফাইন্যান্স করতে আসবে না, এটা একটা বিরাট একটা যে আমাদের একটা এত বড় একটা কোম্পানি এরকম একটা দুর্বলতা দেখালো, এবং যারা টেন্ডার ইভ্যালুয়েট করলো তাদেরও বোঝা উচিত ছিল যে এরা পারবে না, এবং আমাদের যে দেশের যে নিয়ম আছে তাদেরকে পেনাল্টি করা উচিত। কিন্তু আমি যতদূর জানি কিছুই করা হয় নাই। কিন্তু তারপরে এটা যে তারা ফেল করলো, তারপরে যে আরেকটা চেষ্টা করবে সেই চেষ্টাও হয় নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্টের একটা ইয়ে আছে, এটাকে বলে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টে যেটা সুযোগ দেওয়া হয়েছে যে প্রাইভেট সেক্টর তারা নিজস্ব একটা ছোট পাওয়ার প্ল্যান্ট করে সেই বিদ্যুৎটা সে নিজে ব্যবহার করতে পারে, অন্যদেরকে দিতে পারে, সরকারও কিছুটা কিনতে পারে। আচ্ছা, সেটাতেও আমরা কিছু দেখি নাই কিন্তু, এবং সেটার একটাই সেদিন আমি দেখলাম বিএসআরএম একটা বলেছে 150 মেগাওয়াটের একটা করবে, কিন্তু আমি সবাইকে বললাম এটা কি হবে, তারা বলে আরে এগুলা তো সব পেপারেই আসে। আচ্ছা, ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি এই জাতীয় যেসব প্রকল্পের কথা বলছি, এখানে কোল বেসড কথা বলছি, এগুলোতেও কোনো ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই আসছে না। তারা সবসময় বলছে যে তারা ক্লিন এনার্জিতে ইনভেস্ট করতে চায়, তারা গ্যাসে করতে চায়, তারা কোলে যদি করতেই না চায়, তাহলে এই পরিকল্পনা আমরা কেন নিচ্ছি? আসলে প্রথম বিষয়টি যেটা এজাজ সাহেব যে কথাটা একটু টাচ দিয়েছে, আমি সেইটা আলোকপাত করে ওইদিকে যাচ্ছি। সে বিষয়টি মূল কথা হচ্ছে যে আপনার প্রজেক্টটা ফিজিবল কিনা, ভায়াবল কিনা, সেটা এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট এবং সেটা ইকোনমিক অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্ট, এগুলো তো আপনাকে ইভালুয়েট করতে হবে। সেই ইভালুয়েশনে দেখা গেছে যে ওরিয়ন গ্রুপের যে কথাটা উনি বলেছেন, বা আরও যেসব পাওয়ার প্ল্যান্ট আছে, বিবিএনআই গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট আছে করেছিল, যেটা সামিতের ক্ষেত্রে হয়েছিল, যে তারা অ্যাওয়ার্ড পেয়েছে, 2.5 বছর ঝুলে আছে, তারা বিনিয়োগ জোগাড় করতে পারেনি। সেই সব জায়গাতে যারা বিনিয়োগকারী কর্তৃপক্ষ তাদের দুটো কনসিডারেশন আছে, যে আপনার প্রজেক্ট ইকোনমিক্যালি ভায়াবল কিনা, ফার্স্ট কথা। এক্স্যাক্টলি। তো সেখানে
প্রশ্ন উঠেছে যে তারা যে কস্ট কোট করেছে, এটা বিবিএনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হয়েছিল যে এত লো কস্টে বিদ্যুৎ উৎপাদন করে এটা প্রফিটেবল হবে না, ভায়াবল হবে না। এটা এর ক্ষেত্রে, কয়লার ক্ষেত্রেও তাই। একই অবস্থা। এবং বড় বড় পাওয়ার প্ল্যান্ট আমরা যে দেশি কন্ট্রাক্টরদের যে অ্যাওয়ার্ড করেছি, উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড করেছি, তাদের এতই অভিজ্ঞতা কম যে তাদের টেকনিক্যালি কোয়ালিফাই করার কথা ছিল না। আমরা সেই সমস্ত জায়গাতে কিছুটা ম্যানিপুলেশন করেছি। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্ট্রাক্টর সিলেকশন ক্ষেত্রে মানিনি। আমরা আমাদের মতো করে কন্ট্রাক্টর সিলেকশন করতে গিয়ে আমরা এই বিপদে বিপদে পড়েছি, এসে। বিদ্যুৎ খাতকে বিপদে ফেলেছি। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে একটি বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ উৎপাদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এজাজ হোসেন এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। জনাব এজাজ হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব এজাজ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছি। আমরা যদি বলি একটা সময় ছিল যেটা 3,000 থেকে 3,500, সেটা এখন 7 থেকে 7,500 মেগাওয়াট পার ডে হয়েছে। একই সাথে কি আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে উন্নতি করা দরকার, সেটা কি সামঞ্জস্য রেখে করতে পেরেছি? খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ এটাই অ্যাকচুয়ালি একটা রেলেভেন্ট প্রশ্ন এখন আমি মনে করি। তার কারণ হচ্ছে যে সরকারের যে এই ডেভেলপমেন্টের যে বার্ডেনটা যে কত বড়, সেটাই তাহলে আমরা উপলব্ধি করতে পারি যে শুধুমাত্র জেনারেশনে করলেই হবে না। এবং এই যে কিছুদিন আগে একটা বড় দুর্যোগ হলো, যেটা আমরা দেখলাম যে গ্রিডটাকে ফেল করে গেল, এটা মূলতই হলো যে আমাদের ট্রান্সমিশন সঞ্চালন যে লাইনটা, সেখানে আমরা যথেষ্ট ইনভেস্টমেন্ট করি নাই, এবং আলটিমেটলি সেটাই বার হলো। এবং আমাদেরকে তাহলে দেখা গেল যে জেনারেশন করতে হবে, ট্রান্সমিশন করতে হবে, আর ডিস্ট্রিবিউশন করতে হবে, দুইটা তিনটাতেই করতে হবে। এবং রিসেন্টলি আমরা যদি দেখি অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা যখন তাদেরকে ধরা হয়েছে কেন আমরা পাচ্ছি না, তারা বলেছে যে আমাদের জেনারেশন আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের এই এলাকায় ডিস্ট্রিবিউশন খারাপ দেখে আমরা পাচ্ছি না। তার মানে ডিস্ট্রিবিউশনেও ইনভেস্টমেন্ট দরকার। আমি একটা তথ্য দিই আপনাকে, যে আমরা এই যে বড়াই করে আমরা বলছি যে আমরা গ্রাম দেশে বিদ্যুৎ নিয়ে যাচ্ছি 70%, যেটা বলা হচ্ছে খুব ভালো কথা, কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের আরইবি কবে আরম্ভ হয়েছে, আমি জানি, আমি নিজে ঘুরে বেরিয়েছি, দেখা গেছে যে অনেক আরইবিতে অনেক ফিডার, অনেক 40 বছর পুরনো, এবং 40 বছরে কোনো কিছু ইনভেস্টমেন্ট হয় নাই। এবং আরইবিতে একসময় ডিস্ট্রিবিউশন লস কম ছিল, এখন ওদেরটাই বেশি। আচ্ছা, মানে যদিও চুরি হচ্ছে না, তো তাহলে টেকনিক্যাল লসটা বেড়ে যাচ্ছে। তো টেকনিক্যাল লসও বেশি, ওভারলোডের জন্য ওটা ফেল করছে। তাই আমি যেটা মনে করি সরকার যেটা ভাবছে, যেটা একটা মোটামুটি একটা ছেলে খেলা, আমরা একটু বললাম করলাম, এতেই এনার্জি সেক্টরের প্রবলেম সলভ হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা এটা বিশ্লেষণ করি, যে অনেক কিছু ঘনীভূত হচ্ছে, এবং আলটিমেটলি এটা আমরা যে কোথায় যাব, সরকার যে আসলে সলভ করতে পারবে না এনার্জি সেক্টরের প্রবলেম, আমি কিন্তু খুব একটা কমফোর্টেবল নাই। ধন্যবাদ ডক্টর আলম। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে গত সপ্তাহে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন যে এই মুহূর্তে হয়তো আমরা নতুন কোনো কয়লা আমরা তুলব না, আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কয়লা আছে, আমাদের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হবে সেটা পুরোপুরি হবে ইম্পোর্ট নির্ভর, আমদানি নির্ভর। এটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? প্রথমেই আগে আমি বলেছি সরকার পলিসি সংকটে আছে, বা বিদ্যুৎ খাত পলিসি সংকটে আছে। এটা সেই জায়গা থেকেই আমাদেরকে দেখতে হবে। সরকার যদি নিজস্ব কয়লা উৎপাদন এখন না করতে চায়, বা ডিলে করতে চায়, বা অন্য কোনো পথ অবলম্বন করতে পারে, সেটা করতেই পারে। আমরা যেমন তেল আমদানি করছি, সেমন কয়লা আমদানি করতে পারি। তেল আমদানির বিষয়টি যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে তেল বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবং বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাত বিপিসির কাছ থেকে তেল কিনতেছে যে দামে, অর্থাৎ দাম, আন্তর্জাতিক দামের প্রভাব সেখানে নেই। 60 টাকা লিটার এবং 68 টাকা লিটার ডিজেল এবং ফার্নেস অয়েল। ভাইরাস বেসরকারি খাত আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি করে তারা দেখা যাচ্ছে যে যেখানে 30 টাকা পার লিটার চলে এসছে কম বেশি, সেখানে তারা 40 টাকার উপরে বিল করছে। সেই সব বিলগুলো যাচাই বাছাই করার সক্ষমতা আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে নেই। তারা অক্ষম হয়ে পড়েছে, তারা অসহায় হয়ে পড়েছে। এই সব জায়গাতে যে বিদ্যুতের দাম কমা দরকার ছিল, তাদের ভালো ব্যবসা হচ্ছে ইন টার্মস অফ তেল ইম্পোর্টে, ইন টার্মস অফ বিদ্যুৎ ইম্পোর্টে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করতে হবে। আমরা কিন্তু কয়লা বেসরকারি খাত আমদানি করবে, বেসরকারি খাত বিদ্যুৎ উৎপাদন করবে,
আমরা বিদ্যুৎ কিনবো, অর্থাৎ ইনসিকিউরিটির প্রশ্নটা কিন্তু দুই স্টেপে চলে আসছে, দুই ধাপে ইনসিকিউরিটি হয়ে গেছে। যদি আমরা কয়লা সরকার আমদানি করে তাদের সাপ্লাই দিত, তারা বিদ্যুৎ উৎপাদন করে দিত, তাহলে আমরা খানিকটা সিকিউর থাকতাম, জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ নিরাপত্তা, এই জায়গাটা। ধন্যবাদ জনাব আলম। জনাব হোসেন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমার হাতে একটু সময় খুবই কম, যখন আমরা এই মুহূর্তে আলোচনা করছি তখন আজকেই মন্ত্রিসভায় অ্যাটমিক এনার্জি একটা আইন অনুমোদন করেছে মন্ত্রিসভায়, সেখানে একটা কোম্পানি গঠন করা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে কতটা সাস্টেইন হবে আমাদের দেশের জন্য, কতটা টেকসই হবে আসলে আমাদের দেশে, আমাদের এনার্জি সিকিউরিটির জন্য? আমরা যদি এখন দেখি নেপালে যে ভূমিকম্পটা হয়েছে, এটাই কিন্তু সবার মাথায় থাকা উচিত। আমি মনে করি যে এরকম যদি একটা ভূমিকম্প দেশে হয়, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা সেফ থাকবে নাকি না, এটাই আমাদের বিশ্লেষণ করা উচিত। যে আমাদের মতো একটা দেশে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ঝুঁকিগুলা, এগুলা ম্যানেজ করতে পারবো নাকি। তাই আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আরো পরে নেওয়া উচিত, আমাদের দেশটা আরো উন্নত হোক, তারপরে সিদ্ধান্ত। এখন আমি মনে করি এটা ইম্যাচিওর এই সিদ্ধান্ত নেওয়া, আমরা উই আর নট রেডি। ডক্টর এজাজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিনে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো আবারও। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।